আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ক্লাস হবে বাথরুমে যদি দ্বিগত, থিয়ত, জিয়ত থাকে এবং তার পরের সংখ্যা উপরে ডান পাশের সংখ্যা যদি ই থাকে, স্বরবর্ণের ই থাকে, তাহলে কি উচ্চারণ হয়? আসেন দেখি নে। কি বলছে এখানে? বাথরুমে যদি দ্বিগত, থিয়ত, জিয়ত থাকে এবং তার উপরের সংখ্যা ডান পাশে যদি ই থাকে, তাহলে এই বর্ণগুলো, বাথরুমের এই বর্ণগুলো কি উচ্চারণ হবে? বাথরুমে যদি দ্বিগত, থিয়ত, জিয়ত থাকে এবং উপরে ডান পাশে যদি ই থাকে, হ্যাঁ, উপরে ডান পাশে যদি ই থাকে, তাহলে এই দিগতটা উচ্চারণ হবে কি? জিয়ত। হ্যাঁ, জিয়ত। এবং থিয়ত থিয়ত আর জিয়ত উচ্চারণ হবে কি? সিয়ত। হ্যাঁ, কি বললাম? বাথরুমে যদি দ্বিগত, থিয়ত এন্ড জিয়ত থাকে এবং তার পরের সংখ্যা যদি ই থাকে, তাহলে এই দ্বিগত উচ্চারণ হবে কি? জিয়ত। এবং থিয়ত ও জিয়ত উচ্চারণ হবে কি? সিয়ত। হ্যাঁ, এটা আপনারা খুব ভালো করে নোট করেন। দেখেন এখানে লাস্ট টাইম কি লিখছি? ই, এই যে স্বরবর্ণের ই, ই বাদে অন্য কোন স্বরবর্ণ থাকতে উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস বাথরুমে যদি এই বর্ণগুলো থাকে এবং তারপরে যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, তাহলে এই উচ্চারণের কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ এই বর্ণগুলো তখন উপরে গিয়ে এই বর্ণগুলোর পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হবে। হ্যাঁ, আপনারা এটাকে খুব ভালো করে রেখে নেন। এইটা কিভাবে উচ্চারণ হয় এর প্রমাণ আমরা দেখবো। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। হ্যাঁ, ই বাদে অন্য কোনো স্বরবর্ণ থাকলে, হ্যাঁ, উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। এটা আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। আপনারা লিখে নেন। আমরা দেখবো এর প্রমাণ এখন। এইখানে মূলত সমস্যা ছিল কি? বাথরুমের রুল আমরা প্রথমে কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে বাথরুমে যদি ব্যঞ্জন বর্ণ থাকে এবং তারপরে যদি স্বর বর্ণ থাকে, তাহলে এই ব্যঞ্জন বর্ণটা এইখানে গিয়ে এর পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হয়। এটা সত্যি একটা রুলস, কিন্তু এইটা তখনই ওর বেলায় প্রযোজ্য হবে যখন এখানে ই বাদে অন্য কোনো স্বরবর্ণ আসবে। লেটস সে এখানে আপনার যদি এরকম থাকতো, এই মাদ আ, সরি, মাদ আ অথবা এই অ, তাহলে কি হইতো? তাহলে এর উচ্চারণটা এরকম হইতো, হ্যাঁ, মা দা, অথবা মা দ। হ্যাঁ, মা দ। কিন্তু কি বলছে, আমরা কি শিখছি? যদি বাথিম দিগতের পরে যদি কি থাকে? ই থাকে, বাথিম বর্ণের পরে যদি স্বরবর্ণের ই থাকে, তাহলে এই দিগতটা জিওতে রূপান্তরিত হয়। তাহলে এখানে কি হবে? মা জি। হ্যাঁ, মাজি। আর কোরিয়ান ভাষায় মাজি মানে কি? কোরিয়ান ভাষায় মাজি মানে হলো বড়। হ্যাঁ, বড়। আমাদের সামনে সবসময় এই ধরনের রূপ আসবে, এইটা আমরা মনে মনে উচ্চারণ করে নেব। হ্যাঁ, এইটা আমরা কখনো খাতায় লিখবো না, ঠিক আছে? আমরা সবসময় আমার সামনে এরকম আসবে, আমরা উচ্চারণ করবো এইভাবে। হ্যাঁ, এটা কি হবে? মাজি। পরে কি আছে দেখেন, পরে হলো খা খাত ই। হ্যাঁ, তাহলে উচ্চারণ কি হবে? থিয়ত বা সিমের পর যদি সর্বর্ণের ই থাকে, তাহলে এই থিয়টা কি উচ্চারণ হয়? এই সিওতে উচ্চারণ হয়। হ্যাঁ, তাহলে কি হলো? খা, এই যে ক্ষয়কারে খা, হ্যাঁ, আর এটা কি হলো? ছয় ছয়, এই যে ছি, খাচ্ছি। হ্যাঁ, খাচ্ছি, খাচ্ছি। তাহলে খাচ্ছি মানে কি? হরিণ ভাষায় খাচ্ছি মানে হলো একত্রে। হ্যাঁ, একত্রে। হরিণ ভাষায় খাচ্ছি মানে হলো একত্রে। পরেরটা কি আছে? হ্যাঁ, বিয়োগ যদি প্রথমে উচ্চারণ হয় তাহলে কি হবে? ফ উচ্চারণ হবে। তাহলে কি হলো? ফুট ই দা। হ্যাঁ, উচ্চারণ হওয়া ছিল কি? এই যে
ফসকারে ফু ত ফুত, হ্যাঁ, ই দা। কিন্তু আমাদের রুলস অনুযায়ী থিয়ত বা সিয়র পরে যদি কি থাকে, ই থাকে, তাহলে এই থিয়রটা কিছু উচ্চারণ হবে, সিয়তে উচ্চারণ হবে। আমাদের উচ্চারণ কি হবে? হ্যাঁ, ফস করে ফু সি দা, ফুসিদা। হ্যাঁ, ফুসিদা থাকলে উচ্চারণ কি হবে? ফুসিদা মানে কি? কোরিয়ান ভাষা ফুসিদা মানে হলো লাগানো। হ্যাঁ, আমরা আঠা লাগাই না, যেমন ইসলামে আঠা লাগাই, তারপরে আপনার বিভিন্ন কার্টুনে আঠা লাগাই, সেই ক্ষেত্রে এই লাগানোটা ব্যবহৃত হয়, ফুসিদা। হ্যাঁ, আঠা লাগানো। হ্যাঁ, লিখিলা ফুসিদা মানে কি? আঠা লাগানো। আমরা কি শিখলাম? শব্দের বাচ্চিমে যদি দ্বিগত, থিয়ত, জিয়ত থাকে এবং তার পরের বর্ণ যদি ই থাকে, তাহলে এই বর্ণগুলি দ্বিগত কি উচ্চারণ হয়? দ্বিগত উচ্চারণ হয় কি? জিয়ত। থিয়ত এবং জিয়ত উচ্চারণ হয় কি? সিয়ত। এবং এই ছিল আমাদের উদাহরণ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা একটা সহজ ক্লাস ছিল। হ্যাঁ, তারপরে আপনারা এটাকে খুব ভালো করে নোট করবেন, মুখস্থ করবেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অতি সত্বর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।